আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিফ মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। পেনসিলভেনিয়ার নির্বাচনী সমাবেশে গুলিতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আহত, নিরাপত্তারক্ষীর গুলিতে হামলাকারী নিহত। কোটা সংস্কারের দাবিতে বেলা 11টায় আন্দোলনকারী শিক্ষার্থীদের গণপদযাত্রা, রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা। খেলাধুলার বিকাশ, সংস্কৃত সাহিত্য চর্চার পৃষ্ঠপোষকতায় প্রধানমন্ত্রীর তাগিদ, আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের সমাপনী। এবং পরিকল্পনাহীন নগরায়নে রাজধানীর নাগরিক জীবন অনিশ্চিত, চারপাশে নদী, খাল ও জলাধারগুলোকে সচল করতে নগরবিদদের তাগিদ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলছে বিস্তারিত সংবাদে। পেনসিলভেনিয়ায় নির্বাচনী জনসভায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা হয়েছে। হামলাকারী নিরাপত্তারক্ষীর গুলিতে নিহত হয়েছে। ওই নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার সময় পাশের ভবনের ছাদ থেকে এক ব্যক্তি রাইফেল দিয়ে গুলি করে বলে বিবিসিকে জানিয়েছে এক প্রত্যক্ষদর্শী। এ ঘটনায় ট্রাম্প আহত হলেও প্রাণে বেঁচে গেছেন তিনি। এ সময় পাশে থাকা একটি গাড়িতে দ্রুত নিয়ে যাওয়া হয় ট্রাম্পকে। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার প্রচার ক্যাম্প থেকে জানানো হয়েছে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী সুস্থ আছেন। ট্রাম্পের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, পেনসিলভেনিয়ায় সহিংসতার ঘটনায় সবার নিন্দা জানানো উচিত। কোটা সংস্কারের দাবিতে বেলা 11টায় গণপদযাত্রা ও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকার বাইরে জেলা প্রশাসকের মাধ্যমেও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়া হবে। আন্দোলন দমনের চেষ্টা না করে কোটা সংস্কারের এক দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা। রিপোর্ট করছেন শহীদুল্লাহ রাজু। সরকারি চাকুরির নিয়োগে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে 12 দিনেরও বেশি সময় ধরে আন্দোলনে শিক্ষার্থী ও চাকুরি প্রার্থীরা। কোটা বাতিল করে সরকারের জারি করা পরিপত্র 5ই জুন হাইকোর্ট বাতিল করে দেওয়ার পর থেকেই কোটা সংস্কারের দাবিতে আন্দোলন দানা বাঁধতে শুরু করে। পরে 1 জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মাঠে নামেন শিক্ষার্থীরা। 7ই জুলাই থেকে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করে তারা। এক পর্যায়ে সেই আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। চলমান আন্দোলনের দ্বিতীয় সপ্তাহের শেষে পরবর্তী কর্মসূচি নির্ধারণে সারা দেশের সব বিশ্ববিদ্যালয়, কলেজ এবং 64 জেলায় একযোগে অনলাইন ও অফলাইনে প্রতিনিধি সম্মেলন করেছে আন্দোলনকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে জড়ো হয় সাধারণ শিক্ষার্থীরা। সম্মেলন শেষে প্রচলিত কোটা পদ্ধতি অযৌক্তিক ও বৈষম্যমূলক দাবি করে কোটা সংস্কারের রূপরেখা তুলে ধরা হয়। 5%কে আমরা যৌক্তিক মনে করছি। আবার প্রশ্ন আসছে কোন কোন কোটা থাকতে পারে। সেই জায়গায় আমরা 3টি কোটার কথা বলেছি। 1 নম্বর কোটা হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা, 2 নম্বর কোটা হচ্ছে প্রতিবন্ধী কোটা, 3 নম্বর কোটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের সন্তানদের পর্যন্ত কোটা। এই যে ছাত্র আন্দোলন স্বতঃস্ফূর্তভাবে গড়ে উঠেছে সারা বাংলাদেশে, সেটা দমনের প্রস্তুতি এবং পরিকল্পনা নিচ্ছে। সরকারের এই ধরনের কিন্তু পরিকল্পনা সরকারের জন্যই বুমেরাং হয়ে দাঁড়াবে। বাংলাদেশ সরকারকে আমাদের জায়গা থেকে বিনীত অনুরোধ যে আপনারা ব্যবস্থা করুন, আমরা কিভাবে এবং কত দ্রুত আমাদের পড়ার টেবিলে ফিরে আসব। আমাদের এই কোটার যৌক্তিক সংস্কার করে সংসদে আপনারা আইন পাস করুন। সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। সরকারি সকল চাকরিতে, সকল গ্রেডের সকল চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের লক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান এবং গণপদযাত্রা। শাহবাগ থানায় দায়ের করা মামলা প্রত্যাহারেরও আহ্বান জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।
ছেলেমেয়েরা যেন খেলাধুলায় আরও পারদর্শী হয়ে গড়ে ওঠে সেজন্য বর্তমান সরকারের উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যাশা করেন খেলাধুলা সাহিত্য সাংস্কৃতিক চর্চার মাধ্যমে উদ্যমী নতুন প্রজন্ম গড়ে উঠবে। ঢাকা আর্মি স্টেডিয়ামে শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলা সহ সব দিক থেকে যেন দেশ এগিয়ে যায় সেভাবেই সরকার কাজ করছে। আরও জানাচ্ছেন নীলাদ্রি শেখর। পেশাদার খেলোয়াড় না হয়েও ৯০ মিনিট ধরে ফুটবলের মাঠ মাতিয়ে রেখেছিলেন ব্যাংকের খেলোয়াড়রা। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের আয়োজনে শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টে অংশ নেয় সরকারি বেসরকারি ৩১টি ব্যাংক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে খেলা দেখেন। শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টে স্ট্যান্ডার্ড ব্যাংকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইসলামী ব্যাংক। বিজয়ী ও বিজিতদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশটা যেন আরও এই খেলাধুলোর দিকে এগিয়ে যায়, ছেলেমেয়েরা আরও বেশি মনোযোগী হয়, এটা যেমন সকলকে সুস্বাস্থ্যের অধিকারী করবে, পাশাপাশি এই যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠবে, নিজেকে আরও উন্নত করবার একটা চেতনা জাগ্রত হবে। সেই সাথে খেলাধুলা, লেখাপড়া, সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে নিজের যে দেশের একটা সংস্কৃতি, নিজের যে একটা জ্ঞান, নিজের মেধা, মনন সেটাকে একটা প্রকাশ করবার সুযোগ পাবে সবাই। সমগ্র বাংলাদেশে প্রত্যেকটা উপজেলায় আমরা একটা খেলার মাঠ করে দিচ্ছি, শেখ রাসেল মিনি স্টেডিয়াম এই নাম দিয়ে। অর্থাৎ উপজেলা পর্যায় পর্যন্ত প্রতি মুহূর্তে সবসময় যেটা প্রতিযোগিতা চলতে থাকে খেলাধুলার, কেউ যেন বসে না থাকে। ওই ছোটোবেলা থেকে যদি খেলাধুলা না হয় তাহলে কি করে উঠে আসবে? খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে পৃষ্ঠপোষকতার আহ্বান জানান সরকার প্রধান। এবং ডিজিটাল বাংলাদেশ করে আজকে আমরা স্যাটেলাইট বঙ্গবন্ধু ১ উৎক্ষেপণ করেছি, যার ফলে সমগ্র বাংলাদেশে ওয়াইফাই কানেকশন আমরা দিতে পারছি, বিশ্বের সাথে যোগাযোগ করতে পারছি। আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশ আজকে যেভাবে এগিয়ে যাচ্ছে এই ধারা অব্যাহত রেখেই আমরা এগিয়ে যাব। বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে বিশ্ব দরবারে এগিয়ে যাবে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে। দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গন থেকে সুনাম কুড়িয়ে আনা ক্রীড়াবিদদেরও উৎসাহ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। ওয়াসার কাছ থেকে ঢাকার খালগুলো সিটি কর্পোরেশন বুঝে নিলেও কার্যকর পরিকল্পনা ও প্রয়োজনীয় লোকবলের অভাবে গত ৩ বছরে এর সুফল মেলেনি। এমেরিটাস অধ্যাপক নজরুল ইসলাম এবং স্থপতি ইকবাল হাবিব মনে করেন, পরিকল্পনাহীন নগরায়ণ ঢাকার নাগরিক জীবনকে অনিশ্চিত করেছে। ঢাকার চারপাশের নদী, খাল ও জলাধারগুলোকে সচল করা জরুরি। জানাতুল বাকে কেকা রিপোর্ট। ভরা বর্ষা মৌসুমে বৃষ্টি হওয়া নিতান্তই স্বাভাবিক ঘটনা, অথচ শুক্রবারে বৃষ্টিতে ডুবেছে পুরো শহর। শনিবার রাজধানীর ধানমন্ডিতে সেন্টার ফর আরবান স্টাডিজ CUS এর বার্ষিক সাধারণ সভা। রাজধানী ঢাকার আধুনিকায়নে একজন স্থপতির ভূমিকা শীর্ষক বক্তৃতায় উঠে আসে মেগাসিটি ঢাকার জলাবদ্ধতা ও জনদুর্ভোগ নিরসনে নানান পরামর্শ। সিটি কর্পোরেশনগুলোকে ওয়াসার থেকে এই পুরো খালের জলাধারগুলোকে নিয়ে সর্বাঙ্গীন ব্লু নেটওয়ার্কের মাধ্যমে একটি সার্বিক ড্রেনেজ পরিকল্পনার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সিটি কর্পোরেশন আমরা নিতে বাধ্য হয়েছি তাদের জনসম্পৃক্ততাহীন। ১, ২, পরপর দুটো 10 বছরের প্রকল্প অনুমোদন করিও সেটা করতে না পারার ব্যর্থতার জন্য। বিশেষজ্ঞরা বলছেন, সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে থাকা খালগুলোকে সচল করা, কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টিতে জনগণকে সম্পৃক্ত করা জরুরি। নদী সচল থাকবে, নদীর সাথে সংযোগকারী অন্য শাখা নদীগুলো সচল থাকবে, যাবতীয় যে খাল সেগুলো এবং যাবতীয় জলাশয় সেগুলো সংরক্ষিত হবে। 1996-এর যে প্ল্যান DMDP ঢাকা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যান, শওকত আলী খান যেটার প্রধান ছিলেন পরিকল্পনাবিদ, সেইখানে ওই রিটেনশন পন্ডগুলোর কথা বলা আছে এবং ফ্লাড ফ্লো জোন ইত্যাদি আছে। সেইগুলো আমরা মানি নাই, অনেকগুলো বন্ধ হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি। এখন কিন্তু আর ওয়াসার দায়িত্ব না, 2 বছর হলো এটা সিটি কর্পোরেশনরা নিয়েছে ঠিকই, কিন্তু তাদের তো সক্ষমতা নাই সেরকম এটা ব্যবস্থা করার।
যে খালগুলো কিভাবে পরিষ্কার হবে। ব্লু নেটওয়ার্কের মাধ্যমে ঢাকার চারপাশে নদী ও খালগুলোর মধ্যে সংযোগের প্রস্তাবনা থাকলেও খাল দখল, কালভার্ট ও ব্রিজ স্থাপনার কারণে সেই সংযোগ চালু করা যায়নি। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। দেখছেন চ্যানেলের সংবাদ। এ পর্যায়ে নিয়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর অন্য সংবাদের সঙ্গে খেলার খবর জানিয়ে ফিরব। ইউরো ফুটবলের ফাইনালের মহারণে স্পেন ও ইংল্যান্ডের লড়াই রাতে, দুই দলেরই শিরোপা জয়ের প্রত্যাশা। ফিরে এলাম বিরতির পর, স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে। রাজধানীর কমলাপুরে দেবোত্তর সম্পত্তি দখলমুক্ত করেছে ঢাকা জেলা প্রশাসন। শনিবার একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কয়েকটি একতলা ভবন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। সে সময় বিপুল পুলিশ মোতায়েন করা হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন পর্যায়ের নেতারা সে সময় উপস্থিত ছিলেন। গাজার আল মাউসি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 90 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে 300 জন। গাজার প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, খান ইউনিসের পশ্চিমে আল মাউসিকে নিজেরা নিরাপদ এলাকা ঘোষণা করে সেখানেই বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। ইসরায়েল দাবি করেছে, হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেইফকে হত্যার জন্য শনিবার এ হামলা চালানো হয়েছে। তবে হামলায় দেইফ নিহত হয়েছেন কিনা তা নিশ্চিত না। হামাস ইসরায়েলের দাবিকে উড়িয়ে দিয়ে বলেছে, এ দাবি মিথ্যা। ইসরায়েলি বাহিনী সাধারণ ফিলিস্তিনিদের উপর হামলা করে 90 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এবারে রয়েছে কৃষি সংবাদ। বরগুনা সদর উপজেলায় ড্রাগন ফল উৎপাদন করে সফল হয়েছেন এক কৃষক। মাসে আয় করছেন লক্ষাধিক টাকা। ড্রাগনের বাগানে সাথী ফসল হিসেবে আবাদ করেছেন লেবু সহ অন্যান্য ফল ফসল। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ঝিনাই নদীর তীব্র ভাঙনে পাল্টে যাচ্ছে টাঙ্গাইলের ভূপ্রকৃতি। অপরিকল্পিতভাবে বালু ও মাটি উত্তোলনের কারণেই ভাঙন বেড়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ভাঙন প্রতিরোধে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি তাদের। জানাবো খেলার খবর।